हमला करने का दुस्साहस किया। No, it's a shame. We just heard about it. India has fired missiles. মুসলিমরা বীরের জাতি, একটা ঘুমন্ত সিংহ, আর সেই সিংহকে জাগিয়ে দিয়েছে হিন্দুত্ববাদী ভারত সরকার। বরাবরের মতো আবারও নিজ দেশে সন্ত্রাসী হামলার দায় অন্যের উপর চাপিয়ে একটা ভয়ঙ্কর খেলায় মেতে ওঠার কুৎসিত চেষ্টা। নিজেদের ব্যর্থতা এবং দুর্বলতা ঢাকতে গত 22শে এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার দায় পাকিস্তানের উপর দিয়ে 6 মে দিবাগত রাত্রে ভারতীয় বাহিনী পাকিস্তানি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বর্তমান পরিস্থিতিতে কার কতটা লাভ এবং পাকিস্তান সামনে কী ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে। ভারত পাকিস্তানের চলমান উত্তেজনায় আমাদের অনেকের মনে প্রশ্ন আসছে, এই সংকটের পেছনে ভারতের কোনো রাজনৈতিক স্বার্থ বা উদ্দেশ্য আছে কিনা। যদি থেকেই থাকে তাহলে বিজেপি নেতা নরেন্দ্র মোদী এই সংকটকে কেন্দ্র করে কী ধরনের পরিকল্পনা করতে পারে। এই প্রশ্নটা আসার অনেক কারণ আছে। তার মধ্যে একটা হলো আসন্ন জাতীয় নির্বাচন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটা মূল সমস্যা হলো এখানে জনসাধারণের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হয়। তারা ভালো করেই জানে ঠিক কী বিষয়ে কথা বললে মানুষ তাদের সমর্থন করবে। ক্ষমতাসীন রাজনীতিবিদেরা ঠিক এখানেই সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে। এই সমস্যার মূল কারণ হলো জনসাধারণের অসচেতনতা। কিন্তু এই জিনিসটা উন্নত দেশে, যেখানে মানুষ শিক্ষিত, সচেতন এবং রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখে, সেখানে করা কঠিন। এমনটা না যে সেখানে মানুষ প্রভাবিত হয় না, তবে রাজনীতি সম্পর্কে জ্ঞান থাকলে মানুষের বিচার বিশ্লেষণ ক্ষমতা বাড়ে এবং তাদের সহজে প্রভাবিত করা যায় না। কিন্তু দক্ষিণ এশিয়ার এই উপমহাদেশে, যেখানে অধিকাংশ মানুষ অল্প শিক্ষিত এবং ধর্মভীরু, আর এটাকে কাজে লাগিয়ে রাজনীতিবিদেরা তাদের প্রভাব বিস্তার করে থাকে। এবার কিছুদিন আগে ঘটে যাওয়া ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার সাথে ঠিক কী ধরনের রাজনীতি লুকিয়ে আছে সেটা জানার চেষ্টা করি। এই ঘটনার পেছনে যে কোনো বড় দুরভিসন্ধি লুকিয়ে আছে, এই নিয়ে প্রশ্ন তুলেছে ভারতেরই কিছু বিশিষ্ট জনেরা। তারা ধারণা করছে পেহেলগামে ঘটে যাওয়া এই হামলা সম্পর্কে ভারত সরকার আগে থেকেই জানত, তবুও তারা কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। হিন্দুত্ববাদী সরকার বর্তমানে যে ইমেজ সংকটে রয়েছে, মানুষের মন থেকে সেটা মুছে দিয়ে এক কাতারে আনার জন্য দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে সবাইকে এটা দেখানো যে তারা দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক বিন্দু ছাড় দিতেও নারাজ। সুতরাং আগামী নির্বাচনেও তাদেরকেই ক্ষমতায় আনতে হবে। একবার ভেবে দেখুন, যদি এরকম পরিকল্পনা নাই থেকে থাকে, তবে কিসের ভিত্তিতে সন্ত্রাসী হামলার অল্প কিছুক্ষণের মধ্যেই কোনো প্রকার তদন্ত ছাড়া হামলার দায় পাকিস্তানের উপর দিয়েছে। আর এসব কথার লড়াইয়ের মাঝে গত 7 মে মধ্যরাতে পাকিস্তানের কয়েকটি স্থানে হামলা চালায় ভারত। এটার নাম দেওয়া হয় অপারেশন সিন্দুর। একটু খেয়াল করবেন, নামকরণ থেকে শুরু করে সংবাদ সম্মেলন, হামলার সময় সংখ্যালঘু নারী কর্মকর্তাদের সামনে নিয়ে আসা, সব কিছুই ধর্মীয় অনুভূতির সাথে সরাসরি সংযুক্ত। হামলার পর বরাবরের মতো তারা দাবি করে এই হামলা ওই সমস্ত স্থাপনায় করা হয়েছে যেখান থেকে পেহেলগামে হামলার পরিকল্পনা করা হয়েছিল। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতেই পারে, ভারতীয় গোয়েন্দা বাহিনী যদি এতই চৌকস হয়ে থাকে, তাহলে হামলার আগে কেন থামাতে পারল না? তাছাড়া হামলার পর বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে এই হামলা হয়েছে মূলত কয়েকটি মসজিদ, মাদ্রাসা ও সাধারণ মানুষের বসতবাড়ির ওপর। কিছু কি সামঞ্জস্যতা খুঁজে পাচ্ছেন? আসলে ইসলামোফোবিক বিশ্বে এটা একটা কমন বিষয়। কোনো খারাপ কিছু ঘটলে মুসলিমদের ওপর দোষ চাপিয়ে দিয়ে তাদের ওপর হামলার বৈধতা অর্জন করা। ভারত মসজিদ, মাদ্রাসায় হামলা চালিয়ে বহির্বিশ্বকে ও দেশের মানুষকে বোঝাতে চাইছে এসব স্থানে সন্ত্রাসী প্রশিক্ষণ চালানো হতো। এতে বড় দাগে দুইটা লাভ হয়েছে।
দেশের কট্টর হিন্দুদের সমর্থন অর্জন এবং নিজ দেশের বিভিন্ন স্থানে মসজিদ মাদ্রাসা ভাঙচুরের বৈধতা দেওয়া। এছাড়া কাশ্মীরে সবসময় একটা বিশৃঙ্খল পরিস্থিতি বজায় রেখে তার ফায়দা নেওয়াই আসল উদ্দেশ্য। তাছাড়া এত বড় শক্তিশালী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও কেন হামলা থামাতে ব্যর্থ হলো? এখন দেখেন, পাকিস্তানে হামলার মাধ্যমে দেশের জনগণের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করে এক কাতারে নিয়ে আসা হয়ে গেছে। এবার জনগণ খুশি এবং এটাই আগামী রাজনীতিতে বড় একটা প্রভাব বিস্তার করবে। আর এই ধারণাটা যে একেবারে অমূলক না, সেটা বিজেপির উত্থানের ইতিহাস ঘাটলে বুঝতে পারবেন। এই বিষয়ে ভিডিওর শেষে আলোচনা করব। এবার চলুন জানার চেষ্টা করি হামলা করে আসলে ভারতের কতটা লাভ হলো, সব কি পরিকল্পনা মাফিক হয়েছে? পেহেলগামে হামলার পর থেকেই পাকিস্তান সরকার এই ঘটনার পেছনে তাদের কোনো হাত নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। এমনকি তাদের উপর কোনো হামলা হলে কঠিন পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছিল। এত সব কিছুর পরেও কোনো কিছুর তোয়াক্কা না করে সম্ভবত পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভারত পাকিস্তানে হামলা করে বসে। তৎক্ষণাৎ প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। এর সপক্ষে অনেক তথ্য ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও ভারত নিজেদের ব্যর্থতার দায় এড়ানোর জন্য অস্বীকার করে আসছে। তবে তাদের হাতিয়ার গুজব আর মিথ্যা প্রচারণা, যার সপক্ষে কোনো তথ্য প্রমাণ নেই বলেই অনেকের ধারণা। হামলার পর থেকে সীমান্তে গোলাগুলি চলছে, এতেও অনেক সেনা সদস্য প্রাণ হারাচ্ছে। এ সম্পর্কে কোনো পক্ষই তথ্য প্রকাশ করছে না। এমনকি সন্ধ্যা নামলে জম্মু কাশ্মীরের আশেপাশের এলাকায় বিদ্যুৎ বন্ধ করে পাকিস্তানের ড্রোন হামলার কথা বলে আসছে। ড্রোন হামলা সম্পর্কে পাকিস্তান জানিয়েছে তারা এখন পর্যন্ত এই ধরনের কোনো হামলা চালায়নি, তবে তারা সর্বাত্মক হামলা চালানোর জন্য প্রস্তুত আছে। তথ্য প্রযুক্তির এই যুগে আপনি চাইলেও সবকিছু লুকিয়ে রাখতে পারবেন না। ভারত যত লুকানোর চেষ্টা করছে সবকিছু তত বেশি বেরিয়ে আসছে। সবকিছু মিলিয়ে হিন্দুত্ববাদী সরকারের লাভটা কোথায় হলো, এটা বুঝতে হলে একটু পেছনের ইতিহাস জানতে হবে। সাল 1980 বিজেপি দলটি প্রতিষ্ঠার পর থেকে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক রাজনীতি করে আসছে। তবে তারা প্রথম সফলতা লাভ করে 1991 সালের জাতীয় নির্বাচনে। তৎকালীন বাবরি মসজিদের স্থলে রাম মন্দিরের স্থাপনের প্রতিশ্রুতির মধ্যে দিয়ে। এর মাধ্যমে সেই সময় ভারতের উত্তরের প্রদেশগুলোতে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং 1992 সালে পরিকল্পিতভাবে বাবরি মসজিদ ধ্বংস করে এবং 2002 সালে গুজরাট দাঙ্গার মাধ্যমে ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িক মেরুকরণের এক নতুন স্তরে নিয়ে যায় বিজেপি। সর্বোপরি বিভিন্ন প্রোপাগান্ডার মাধ্যমে মানুষকে বোঝাতে সক্ষম হয় হিন্দু ধর্ম রক্ষা ও রাম রাজত্ব প্রতিষ্ঠায় বিজেপির কোনো বিকল্প নেই। এই ধরনের গুজবে রাজনৈতিকভাবে অসচেতন ভারতের অধিকাংশ মানুষ নিজেদের সার্বিক উন্নয়নের বদলে ধর্মরক্ষাকে প্রাধান্য দিয়ে তাকেই নির্বাচিত করে আসছে। আর এই ধর্মভিত্তিক রাজনীতি কিংবা ধর্মভিত্তিক প্রচারণা সবচেয়ে বেশি কাজে এসেছিল 2019 সালের জাতীয় নির্বাচনে। এই বছর বিজেপি সর্বাধিক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, এককভাবে কেন্দ্রীয় সরকার গঠন করে তারা। ওই নির্বাচনে ধর্মভিত্তিক বিভাজনের রাজনীতি উত্তরপ্রদেশগুলো ছাড়াও অপেক্ষাকৃত সচেতন দক্ষিণ প্রদেশগুলোতেও প্রভাব বিস্তার করে। তবে গত বছর 2024 সালে অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনে কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করা যায়। বিজেপি সরকার ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশা করলেও এবছর এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। কারণ তথ্য প্রযুক্তির কল্যাণে মানুষ দিন দিন সচেতন হচ্ছে। একদিকে ক্ষমতাসীন সরকারের গুজব, অন্যদিকে বিরোধী দলগুলোর নানা প্রচারণায় মানুষ কিছুটা সচেতন হয়েছে। আর তাই 1991 সালের দেওয়া প্রতিশ্রুতি 2024 সালের রাম মন্দির উদ্বোধনের মাধ্যমেও নির্বাচনে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। এখন আসন্ন নির্বাচনে শুধুমাত্র সাম্প্রদায়িক রাজনীতি কাজে আসবে না, তাই দেশের সকল স্তরের জনগণকে এক কাতারে নিয়ে আসতে বড় কোনো ইস্যু নিয়ে রাজনীতি করতে হবে। আর এমনই একটা বড় ইস্যু হচ্ছে পাকিস্তান। এত বছরের নানান প্রোপাগান্ডায় হিন্দুত্ববাদী সরকার জনগণকে বোঝাতে পেরেছে পাকিস্তান তাদের চিরশত্রু, যে কোনো সময় তাদের উপর আক্রমণ করতে পারে।
আর এই ভয়টাকে কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তার স্বার্থে দেশের একটা চরম পরিস্থিতি বজায় রেখে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করবে। কারণ জাতীয় নিরাপত্তার কারণে মানুষ অন্যান্য সব কিছু ভুলে গিয়ে তাদেরকেই সমর্থন করবে। এই পরিকল্পনা স্পষ্টভাবে বুঝতে পারবেন যদি খেয়াল করেন হামলার পর থেকে পাকিস্তান সরকার আলোচনার প্রস্তাব দিয়ে আসছিল, এমনকি আন্তর্জাতিক একটা সুষ্ঠু তদন্তের দাবিও জানিয়েছিল। তাছাড়া আপনি চাইলেই কি কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়া অন্য একটা স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ডে হামলা করতে পারেন? একটু খেয়াল করলে বুঝবেন এই হামলার পর কি পরিস্থিতি স্বাভাবিক থাকবে নাকি চারিদিকে একটা চরম যুদ্ধাবস্থা বিরাজ করবে। ভারতীয় জনগণ সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকবে, এই বুঝি পাকিস্তান তাদের ওপর আক্রমণ করে বসে। আর এই ভয় থেকে সব ভেদাভেদ ভুলে সবাই একতাবদ্ধ হবে। এটাই হিন্দুত্ববাদী সরকারের মাস্টার প্ল্যান। সম্ভাব্য আরও একটা ফায়দা হলো বর্তমান ভারত বাংলাদেশ টানাপোড়েনে বাংলাদেশকে একটু ভয় দেখিয়ে রাখা, যে তারা চাইলে যে কোনো সময় এই ভূখণ্ডেও হামলা করতে সক্ষম। যুদ্ধ পরিস্থিতি মুহূর্তে নাটকীয় মোড় নিচ্ছে, তাই আগে থেকে বলা যাচ্ছে না কখন কি ঘটতে যাচ্ছে। টানা 4 দিনের উত্তেজনার মধ্যে ত্রাতা হয়ে আবির্ভূত হন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যস্থতায় 2 দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়। পরিস্থিতি পর্যালোচনা করে এটা অনুমান করা যায় সবকিছুই ভারতের পরিকল্পনা অনুযায়ী হয়নি। তারা কল্পনাও করতে পারেনি পরিসংখ্যানের দিক দিয়ে কম শক্তিধর একটা দেশ এইভাবে তাদের প্রতিরোধ করে এত ক্ষতি সাধন করবে। প্রথম দিকে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম নানান গুজব ছড়ানোর চেষ্টা করলেও ধীরে ধীরে সকল সত্য প্রকাশ হয়। সমগ্র বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, এছাড়া আর্থিক ক্ষতি তো আছেই। আসলে এই মুহূর্তে তাদের জন্য যুদ্ধবিরতি করা ছাড়া আর কোনো উপায় নেই। যদিও যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে আবারও তারা পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ শুরু করেছে। সবই রাজনীতির খেলা, এখানে পরাজয় মেনে নিলে চলবে না। তাই যে কোনো উপায়ে অন্যকে ছোট দেখিয়ে নিজের বড়ত্ব জাহির করার জন্যই নানান অজুহাত অভিযোগ। ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে সেটা সময় বলে দেবে। বাংলাদেশ কি সেই আগের মতোই আছে? চাইলেই কি তারা ভয় দেখাতে পারবে?